নমস্কার শ্রোতা বন্ধুরা, বাংলা সাহিত্যের রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো গল্প ফ্যাক্টরির বিশেষ নিবেদন সুদর্শন। আজ আমরা আপনাদের জন্য এনেছি শরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের লেখা একটি ভুতুড়ে গল্প, নরক এক্সপ্রেস। শরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের জন্ম পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার ইছাপুরে। আইন পরীক্ষায় উত্তীর্ণ হবার পর কলকাতার পুলিশ কোর্টে ওকালতি শুরু করেন তিনি। 14 বছর বয়সে এন্ট্রান্সে পড়বার সময় তার ছেলেবেলাকার কথা গল্পটি কমলা পত্রিকায় প্রকাশিত হয়। 1901 খ্রিস্টাব্দ থেকে সাহিত্য জগতে তার ঘনিষ্ঠতার সূত্রপাত। তার উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল পুষ্পক, মণিদীপা, নির্ঝর, আঁধি, কাজরি, বাবলা প্রভৃতি। গল্প পাঠে শুভদীপ ও দীপ্তাংশু, গল্পের সূত্রধর আমি নিশা। শুরু হতে চলেছে আজকের গল্প, নরক এক্সপ্রেস। জলটা চেপে এলো। ঝড়ের ধাক্কায় দৌড় জানলাগুলো কেঁপে কেঁপে উঠছে। রাত 10টা বেজে গেছে। তখনও আমরা বসবার ঘরে বসে আড্ডা দিচ্ছি, জয়ন্ত, আমি আর সুরমা। আজ আর তোমার যাওয়া হয় না ভাই জয়ন্ত। এই নিয়ে বার সাথে করুণয় করা হলো জয়ন্তকে। সুরমা কথায় ঝাঁজ মিশিয়ে কৈফিয়ত চাইল। আজ এই রাক্ষসের হাতে রওনা না হলে কি আমার মহাভারত অশুদ্ধ হয়ে যাবে আপনার, বলুন তো জয়ন্ত বাবু। দুদিনের কড়া রয়েছে, 8 দিন রয়েছে বৌদি। এরপরে শেষকালে প্রহারণা ধনঞ্জয় করবেন, সেটা না আপনার দিক থেকে শোভন, না আমার দিক থেকে বাঞ্ছনীয়। গম্ভীরভাবে এই কথা বলে একটা পান মুখে পড়ল জয়ন্ত। তার কথা বলার ধরন দেখে আমি হো হো করে হেসে উঠলাম। সুরমারও ঠোঁটের কোণে দেখা গেল হালকা হাসির ঝিলিক। করকর করে বাজ পড়ল নিকটেই কোথাও। কিন্তু সত্যি বলো তো, এই দুর্যোগে দেরাদুন এক্সপ্রেসে চাপতে তোমার ভয় হবে না? ঈশ্বর না করুন, অ্যাক্সিডেন্ট তো হামেশাই হচ্ছে। আমার টুনের শেষ বান এইটি। ট্রেন দুর্ঘটনার ভয়েও যদি ও নিরস্ত না হয়, তবে আর উপায় কি? বন্ধু বই আর কিছু নয় যে জোর করে বলবো হবে না যাওয়া। বন্ধু মাত্র, তাও মাঝে কয়েক বছর কোনো খোঁজই রাখিনি ওর। হঠাৎ সেদিন একটা চিঠি এসে হাজির। হ্যাঁ ভাইয়া, তোমার জঙ্গলে দুটো দিন কাটিয়ে আসতে চাই, ওষুধ অনাবো কিন্তু। কে জানে কোথা থেকে আমার ঠিকানা জোগাড় করে নিয়ে জানিয়েছে। আমার এটা জঙ্গলই বটে। ফরেস্ট অফিসার আমি যে বাংলোতে থাকি, তা থেকে স্টেশন অন্তত 8 মাইল। রাস্তা পাকা বটে, কিন্তু নিরাপদ নয়। রাত্রে বুনো হাতি চলাচল করে, আর সাপ অগুন্তি। জয়ন্ত এসেই উৎফুল্ল হয়ে উঠল। তাই বড় ভাই, বাস করতে হবে এরকম জায়গাতেই, একেবারে আইডিয়াল নিভৃত নিবাস। বেশ আছো তোমরা, কপতি যাতে বাঁধে নীল সুখে। থাকো না দিন কত, তুমিও বেশ থাকবে। এই বলে সুরমাকে ফিরিস্তি দিতে বসে গেলাম। ছাত্র জীবনে ও চায় ক চামচ চিনি খেত, ডিমের পোচ পছন্দ করতো না মামলেট, আর ফুলের ভেতর বেল ফুলের বেশি পক্ষপাতী নাকি রজনীগন্ধার। দেরাদুন এক্সপ্রেসের ভয়। আমার কথা শুনে ঠোঁট বেঁকিয়ে উত্তর দিল জয়ন্ত। নরক এক্সপ্রেসে চড়েও বেঁচে ফিরে এসেছি যখন, পৃথিবীর কোন ট্রেনের কোনো অ্যাক্সিডেন্ট আমার তো আর কিছু করতে পারবে না ভাই। নরক এক্সপ্রেস সে আবার কি? সুরমা আর আমি দুজনেই একসঙ্গে প্রশ্ন করলাম। হাই তুলে দু হাতে একসঙ্গে তুলে দিল জয়ন্ত। কথাটা আমি ভুলে ফেলেছি। তাহলে এটা আমার একটা ব্যারামে দাঁড়ালো দেখছি। যেখানেই যাই ওই সাই নরক এক্সপ্রেসের কথা না বলে পারিবে, এটা অবচেতন অহংকার। কি দমন করতে যাবে, কিছু করার নেই ভাই। তা দমন করতে হয়, করো এরপর। এখন তো গল্পটা আমাদের বলতেই হবে। আশা হলো এই গল্পের নেশায় মেতে উঠলে ট্রেন ধরার নেশা ছুটে যাবে হয়তো। হাত ঘড়িতে সময় দেখল জয়ন্ত। 10টা 22। দেরাদুন এক্সপ্রেস 11টা 50। 2 ঘন্টা আছে এখন। 8 মাইল যেতে ঝড় বৃষ্টির দরুন সময় বেশি লাগবে, তবু 8 ঘন্টা বেশি এইভাবে লাগতে পারে না, কি বলো? 1 ঘন্টা হাতে আছে যখন, না নরক এক্সপ্রেসের গল্পটা শুনেই যাই তোমাকে। বসার দিনে হলো লক্ষ্মণভাবে ঘুরে বেড়াচ্ছিলাম, যেমন চিরদিনই বেড়াই, মধ্যভারতের দিকটায়।
হঠাৎ একদিন বিকালবেলা একটা ছোট্ট স্টেশন প্রথম জায়গাতেই বড় ভালো লেগে গেল বেশ। দূরে দূরে নীল পাহাড়, স্টেশনের লাল ঘরগুলি অদ্ভুত সুন্দর দেখাচ্ছে তাদের ছায়ায়। আম গাছে কোকিল লাগছে, হরিণ ছুটছে মাঠের ভিতর। তা ভালো যখন লাগলো, স্বাভাবিক সঙ্গে সঙ্গে নিয়ে পড়লাম গাড়ি থেকে। সেটা নামটা কখনো দেখিনি আমি নামার সঙ্গে সঙ্গে গাড়ি ছেড়ে দিল, যা গাড়িও ছেড়ে দিল। আমি ধীরে ধীরে এগিয়ে চললাম ওয়েটিং রুমের দিকে। ব্যাগটা বিছানায় কারো জিম্মা করে দিয়ে বেড়াতে বেরোবো ভাবছি। স্টেশনের নাম দেখলাম বুলন্দশহর। বুলন্দশহর কি যেন মনে পড়ে না, ওই নামের সঙ্গে জড়ানো কি যেন এক কবেকার একটা কাহিনী। সে রবি দাদুর গল্পে এক বুলন্দশহরের কথা পড়েছি, যেখানকার সে নবাবপুত্রী। কিন্তু না, যে গল্পটা আমার মনে আনাচে কানাচে উঁকি দিচ্ছে, ধরা দিচ্ছে না, সেটা কোনো নবাবপুত্রীর গল্প নয়। কি সেটা? প্ল্যাটফর্ম থেকে নেমে পড়েছি, মাঠ পেরিয়ে ঢুকে পড়েছি বনে। রেল লাইন আমার পাশে পাশেই চলছে। বন তখন অর্ধেক পেরোতে পারিনি। একটা নদীর ধারে এসে পড়ল, সরু নদী, কিন্তু গভীর খুব। এখন গরমের দিনে জল বেশি নেই, মাঝে মাঝে চড়াও বেরিয়েছে, কিন্তু বর্ষার দিনে নদীতে যে অনেক জল থাকে আর স্রোত হয় প্রবল, তা দেখে আন্দাজ করতে পারলাম দেখি। এই নদীর ওপর মজবুত কংক্রিটের পুল, তার উপর দিয়ে বয়ে চলেছে রেল লাইন। কিন্তু বাঁয়ে ওটা কি? আর একটা পুল না, একটা কাঠের পুল, কেন মাঝখানে ভাঙা, অর্থাৎ 10-12 হাত জায়গায় না কাছে কাঠ না আছে লোহা। থামও নেই, লাইনও নেই। বেশ বোঝা যায় ওটাই আদি পুলটা, এককালে পুল দিয়ে রেল লাইন পার হতো। যা এতক্ষণ কিছুদিন মনে পড়ছিল না, তা চট করে মনে পড়ে গেল এইবার। বুলন্দশহর, এই সেই বুলন্দশহর। 3 বছর আগে এখানে এই স্টেশনে এই নদীর উপরে একটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা হয়েছিল। এক দুর্যোগের রাত্রে ওই কাঠের পুলটা ভেঙে গোটা একখানা ট্রেন পড়ে গেছে নদীর জলে। একটা প্রাণীও বাঁচেনি সেই ট্রেনের। এই সেই বুলন্দশহর, আর ওই সেই পুল। একটা গোটা ট্রেনের সমস্ত যাত্রী সবাই জলে ডুবে মরেছিল। জলে ডোবা রেলগাড়ির কামরায় বন্ধ হয়ে বা তার নিচে চাপা পড়ে, ঠিক খাঁচায় বদ্ধ ইঁদুর যেভাবে জলে ডুবে মরে সেইভাবে মনে পড়ে। আর কল্পনায় শিউরে শিউরে উঠি আমি। হঠাৎ খেয়াল হলো সন্ধ্যা হয়ে এসছে, পূব আকাশে জ্যোৎস্নার চিকচিক করছে। মস্ত বড় চাঁদ, দ্বাদশী বা ত্রয়োদশী তিথি হবে। রাতে বেড়ানোর অভ্যাস আছে আমার, জানোই। বাঘ ভাল্লুকে বড় একটা কেয়ার করি না, তবু আজ এই পাহাড়ে নদীর ভাঙা পুলের কাছে ভর সন্ধ্যেবেলা দাঁড়িয়ে থাকতে কেমন একটা গা ছমছম করে উঠছিল বটে। জানা জিনিসের চাইতে অজানার ভয় আমাদের হাড়ে মাঞ্জে অনেক বেশি নিবিড় করে মেশানো আছে গো। আমি তাড়াতাড়ি স্টেশন থেকে পা চালিয়ে দিলাম। খুব একটা সময় নষ্ট করলাম না। ওখানে ছোট জায়গা, বাজার দোকান তেমন একটা নেই বললেই চলে। একটা ভুজাওয়ালার দোকানে ডাল রুটির ব্যবস্থা করে 2 ঘন্টা কেটে গেল আমার। তারপর ফিরে এলাম প্ল্যাটফর্মে। আবার স্টেশন মাস্টারকে টিকিটখানা দেখানো দরকার ছিল। মাঝপথে নেমে পড়েছি। এবার এই টিকিট দিয়ে কি বাকি দূর যাওয়া যাবে নাকি যাওয়া যাবে না সেটা তো জানবো। জিজ্ঞেস করলাম চলবে কিনা। আরে মশাই, চলে যাবে চলে যাবে। লোকটিকে বেশি অমায়িক বলে ধারণা হলো। আমার হাতে কাজ নেই, তারও কিছু আছে বলে মনে হয় না। কি আর করবো, একটা ট্যুর অধিকার করে গল্প শুরু করা গেল। বেশ জায়গাটি আপনাদের। তা যা বলেছে, জায়গাটি এমনিতে বেশ, তবে বাঘ ভাল্লুক আছে। আর কি? আমি জিজ্ঞেস করলাম। কি যেন একটা বলতে বলতে থেমে গেলেন বোধ হচ্ছে। না, ও কিছু নয়। বছর 3 আগে এইখানেতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, শুনে থাকবেন। বেশ বড় রকমের অ্যাক্সিডেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আগ্রহের সাথে ছাই দিলাম। হ্যাঁ, খুব শুনেছি। পুল ভেঙে লোকের মাথায় পোকা আছে জানেন তো। ভূত থাক না থাক, লোকের ভূতের গল্প করতে ভালোবাসে। অন্য সময় একটা মালগাড়ি এসে পড়লো। স্টেশন মাস্টার তাড়াতাড়ি বেরিয়ে গেলেন ঘর থেকে। ভূতও আছে তার এই ছোট্ট জায়গাটাতে, থাকবে বই কি। শত শত লোক পাইকারি হারে যদি একসাথে মারা যায়। বেরিয়ে ভুজাওয়ালার দোকানে হাজিরা দিলাম। ডাল রুটি সে পাকিয়ে ফেলেছে ততক্ষণে। আমি চোখ কান বুঝে ক্ষীরের জ্বালায় খেয়ে ফেললাম।
ওয়েটিং রুমে ফিরে এসে একটা বেঞ্চে অধিকার করলাম। শতরঞ্জিটা পেতে কম্বল মাথায় দিয়ে শুয়ে পড়লাম আর পরেই। রাত 1টায় আমার ট্রেন। ঘুম যদি ঠিক সময় ভাঙে ধরবো সেটা, যদি না ভাঙে পুষ্কর ভাঙে, যাকে যাক। কাল সকালে যে ট্রেন পাবো সেটাতে উঠে পড়বো। রাত 1টার গাড়ি আমায় ধরতেই হবে, এমন মাথা দিদি আমাকে কেউ দেয়নি। দেহ ক্লান্ত, কিন্তু সহজে ঘুম আর আসে না। এটা ওটা নানা চিন্তা। কলকাতার মেসে এক বামুন ঠাকুর ছিল, সে অহরকার ডাল রাঁধত চমৎকার। আজকের এই ভুজাওয়ালার ডাল তো তার কাছে কিছুই না। মেসের সেই বামুন ঠাকুর দাঙ্গার সময় খুন হয়। ভূত এসে সারা রাত রান্নাঘরে হাঁড়ি করা ঘটঘট করত। ট্রেন ভর্তি যে লোকগুলো 3 বছর আগে এখানে নদীর জলে ডুবে মরেছে, তাদের মধ্যে সে মেসের ঠাকুর ছিল কি না কে বলবে। কিন্তু এত লোক ওয়েটিং রুমে ঢুকলো কেন? কখনই বা ঢুকলো? একটু করে তন্দ্রা এসে গেছে ওদের ভিতরে। এর মধ্যেই ঘর যেন ঘিস ঘিস করছে লোকে। চুপি চুপি ঘুরে ফিরে বেড়াচ্ছে, ফিসফাস কথা হচ্ছে পরস্পরে। এরা কোন ট্রেনে যাবে? রাত 1টার সেই ট্রেনে? ভীষণ ভিড় হতো। চোখ মেলে লোকগুলোর দিকে চেয়ে দেখবার উৎসাহ আর হলো না। চৈতন্য হারিয়ে ফেললাম ঘুমের কোলে। কি জানতো এই ঘুম কাল ঘুম? কতক্ষণ এই কাল ঘুমে অজ্ঞান হয়েছিলেন জানি না। হঠাৎ ঘুম ভাঙলো একটা অস্পষ্ট কোলাহলে। ঘর ভরা লোক দুত্তার ছুটে চলেছে। ফিরে উঠবার জন্য না, উঠে বসে বাইরের দিকে তাকিয়ে দেখি তাই বটে, গাড়ি এসে গেছে, দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মের পাশে। সময় মতো ঘুমটা ভেঙেছে তাহলে। তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে বগলে তুললাম। ব্যাগটা হাতে নিয়ে সম্মুখে যে কামরাটা চোখে পড়লো উঠে পড়লাম তাতেই। আলোয় আলোয় সারা গাড়ি, জানালায় জানালায় অগণিত মানুষের মাথা, হাঁক ডাক, কেউ চাওলাকে ডাকছে, কেউ চাইছে গরম দুধ, কেউ বা দেশ রাজার বিল। গাড়িতে উঠে পড়লাম। একটা খোলা জানলার পাশে গিয়ে বসলাম। হঠাৎ বুকের ভিতরটা আমার ছ্যাদ করে উঠলো। কেন কে জানে? হয়তো হয়তো কেন, নিশ্চয়ই তাই। প্ল্যাটফর্মটা, স্টেশন ঘরটা জনপ্রাণী শূন্য। একটা আলো পর্যন্ত কোথাও নেই। গাড়িতে কামরায় আলো ঝলক দিচ্ছিল, তাই আগে লক্ষ্য করিনি স্টেশনে আলোর অভাব। কি অভাব? দূরপাল্লো একটা এক্সপ্রেস ট্রেন এসে স্টেশনে দাঁড়িয়েছে, স্টেশনে আলো নেই, মানুষ নেই। ট্রেন স্টেশনে এসে ঢুকলো কি করে? সিগন্যাল না পেয়ে এখন ট্রেন ছাড়বেই বা কি করে? স্টেশন মাস্টারকে তো কোথাও দেখছি না, স্টেশনের ঘরটাই বন্ধ। কিন্তু তাও গাড়ি ছাড়লো ঠিকই। কেউ ঘন্টা বাজালো না, কেউ নিশান দেখালো না, তবু ছাড়লো গাড়ি। ঘটাং 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 শপে দুলতে দুলতে স্টেশনের এলাকা ছেড়ে বেরিয়ে পড়লো। হাত ঘরের দিকে দৈবাতি চোখটা পড়েছিল আমার। চমকে উঠলাম। রাত মোটে 12টা। আমার এক্সপ্রেস গাড়ি তো রাত 1টায় আসবার কথা। এ তবে কোন ট্রেন? যা, কোথায় গিয়ে পড়বো এবার কে জানে। এমন রাগ হলো স্টেশন মাস্টারটার ওপরে। লোকটা কিনা আমায় অম্লান বদনে বললো যে রাত 1টার আগে কোনো গাড়ি নেই। গাড়ি জানি তবে এটা কি? পাশের এক ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, অমশাই, বিদেশি লোক, না দিয়ে উঠে পড়েছি, গাড়িটা যাবে কোথায়? লোকটা একবার তাকিয়ে দেখলো আমার পানে, কিন্তু জবাব দিল না। লোকটা কালা নাকি? অন্য পাশে এক পাতলুন পরা পার্সি, তাকেও জিজ্ঞেস করলাম একই প্রশ্ন। না, কেউ জবাব দিল না। রেগে গেলাম রীতিমতো। স্টেশন মাস্টারের ওপর রাখলাম, সব যাত্রীদের ওপর রাখলাম, বিশ্ব ব্রহ্মাণ্ডের ওপর যেন রাগ হচ্ছে আমার তখন। এরা আমি উজবুত বানাচ্ছে নাকি? বললাই যাক সব। রেগে বাইরের দিকে তাকালাম। হঠাৎ খেয়াল হলো রাতটা বড় অন্ধকার। চাঁদটা গেল কোথায়? সে সন্ধ্যেবেলা দেখেছিলাম এত বড় সোনার থালার মতো ত্রয়োদশীর চাঁদ সারা পৃথিবী আলোয় উজ্জ্বল করে তুলেছে। সে চাঁদ আমার গেল কোথায়? রাত মোটে 12টা। ত্রয়োদশীর চাঁদ তো এক্ষুনি অস্ত যেতে পারে না, তবে মেঘ থেকে ফেলেছে। ও তাই বলো, জমাট মেঘ সারা আকাশে, কালো, নিকশ কালো। এই যা, বিদ্যুৎ চমকালো যে। শুধু বিদ্যুৎ?
কড় কড় করে বাজ রেখে উঠলো সেই মুহূর্তে। আকাশের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত গড়িয়ে ডাকতে শুরু করলো। ছিল ঝড়, আর কোথায় ছিল বৃষ্টি? 2 মিনিট ভিতর প্রলয় দুর্যোগ শুরু হয়ে গেল। কি আর করবো, জানলা বন্ধ করে বসলাম সাবধানে। সহযাত্রীরা যেন খেপে উঠেছে ততক্ষণে, টাক ছুঁয়ে কাঁদছে, এ ওর গলা জড়িয়ে ধরেছে, কপাল চাপড়াচ্ছে, যেন ভয় আর নৈরাশ্যে। 2-1জনকে জিজ্ঞেস করলাম, क्या हुआ, रोता काहे, तूफान बरसा कभी नहीं देखा? কে কার কথা শুনে আমার দিকে কানই দিল না কেউ। সামনে কাঁদতে থাকলো বাপদাদার নাম করে। বিরক্ত হয়ে জানলা খুললাম। ঝড় বদলে ঝাপটা গরম সহ্য হবে, এদের পাগলামি অসহ্য ভাই। জানলা খুলে ফেললাম। সেই মুহূর্তে এলো একটা বিদ্যুতের চমক। চোখে পলকে যা দেখলাম তাতে বুকের রক্ত হিম হয়ে গেল আমার। নদীর ধারে এসে পড়েছি আমরা, আর ডাইনে কংক্রিটের পুল, বাঁয়ে সে ভাঙা কাঠের পুল। আমাদের ট্রেন কংক্রিটের পুলের দিকে গেল না, বাঁয়ে মোড় খেয়ে ডিঙে বেঁকে ছুটলো কাঠের পুলের পানে। আমি চেঁচিয়ে উঠলাম। গাড়ি ভর্তি 50টা লোকের ভয়ার্ত রোদনের ওপর আমি শুনতে পেলাম আমার নিজের সেই চিৎকার। খনাস, ঘস, ছপাস, ছপ। আমি দিক বিদিক জ্ঞান হারিয়ে খোলা জানলা দিয়ে লাফ দিলাম। গায়ের সমস্ত শক্তি একত্র করে লাফ দিলাম। কিসের ভিতরে লাফ দিচ্ছি না দেখেই দিলাম লাফ। তারপর কি হলো জানি না। জ্ঞান হলো যখন, তখন আমি নবীনপুর হাসপাতালে, আষ্টে পৃষ্ঠে ব্যান্ডেজ বাঁধা। শুনলাম সকালবেলায় কারা নাকি আমায় নদীর চড়ার অজ্ঞান আর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্টেশনে নিয়ে যায়। স্টেশন মাস্টার আমায় পাঠান হাসপাতালে। লোকটি ভালো। একদিন আমায় দেখতে এলেন হাসপাতালে। কথায় কথায় তার মুখেই শুনলাম সব। ওই ট্রেনটা আসলে ট্রেন নয়, ট্রেনের ভূত। ওখানকার লোকের নাম দিয়েছে নরক এক্সপ্রেস। 3 বছর আগে সেই মারাত্মক দুর্ঘটনায় যে ট্রেনের সব লোক নদীতে উল্টে পড়ে গিয়েছিল, সেই ট্রেন রোজ রাতে একবার বোয়ান শহরের পাশ দিয়ে পুলের পানি ছোটে, আর রোজ রাতে একবার ঝাঁপ খায় নদীর জলে। আমার বরাত মন্দ যে সেই ট্রেনে উঠে পড়েছিলাম, আর বরাত ভালো যে নরক এক্সপ্রেসে উঠেও আমাকে নরকে যেতে হয়নি। গল্প শেষ হলো। সুরমা চুপ, আমিও চুপ। হঠাৎ জয়ন্ত গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। এবার বেরোতে আয়, নইলে গাড়ি পাবো না। আর সত্যি এই ঝড় জলে আর কথা ফুটলো না আমার। শুধুই কি জল ঝড়? সামনে ছিল নরকের অধিবাসীরা, আমার পিছনে মৃত্যুর হাতছানি। সেখান থেকে যখন ফিরে আসতে ফিরেছি, আমার বিষয় ভয় করে না, আমি ঠিক পৌঁছে যাবো। বেরিয়ে পড়ল জয়ন্ত। তার বর্ষাতে মোড়া সুদীর্ঘ দেহটা অচিরেই হারিয়ে গেল বর্ষার ঘন চিকের আড়ালে। তো গল্প ফ্যাক্টরিতে আজ আপনারা শুনছিলেন সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের লেখা একটি ভুতুড়ে গল্প নরক এক্সপ্রেস। গল্প পাঠের শুভদীপ, জয়ন্তের চরিত্রে দীপ্তাংশু, সুরমায়ের চরিত্রে সোহিনী, স্টেশন মাস্টারের চরিত্রে অর্ক। পর্ব পরিচালনা, পোস্টার ডিজাইন, আবহ সঙ্গীত এছাড়াও স্পেশাল এফেক্টসে ছিল অর্ঘ। গল্প ফ্যাক্টরি এবার থেকে আপনাদের গল্প পাঠ করে শোনাবে, তাই আপনারা যারা গল্প লেখেন তারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে আপনাদের গল্প পাঠাতে পারেন। আজকের মতো শেষ হলো সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের গল্প নরক এক্সপ্রেস। আবারও একটি এরকম রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে গল্প ফ্যাক্টরি। ততক্ষণ স্টে টিউনড।